ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে লাগু হয়ে গেছে আদর্শ আচরণ বিধি। রাজনৈতিক দলগুলিও নেমে পড়েছে বঙ্গযুদ্ধের ময়দানে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এবার 2 দফায় যুদ্ধের দিন ধার্য করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই দফা কি যুদ্ধের রফা সূত্র তৈরি করে দেবে? সোজা কথায়, পশ্চিমবঙ্গের 2 দফার নির্বাচনে কার লাভ কার ক্ষতি? বিরোধী বিজেপি এবার যে পরিবর্তনের ডাক দিয়েছে তাতে কতটা সফল হতে পারবে তারা? পরিবর্তন আনতে গেলে কোন কোন দিকে বিজেপির নজর দিতে হবে? কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে গেরুয়া বাহিনীর? ঠিক অন্যদিকে আবার এসআইআর পরবর্তী এবারের নির্বাচনের শাসক তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন কতটা কঠিন? ভোটের ময়দানে থাকা যুযুধান দুই পক্ষের পাশাপাশি রেফারি, নির্বাচন কমিশন ভোট ঘোষণার পরেই একেবারে দাবাং মুডে। একের পর এক প্রশাসনিক আধিকারিকদের বদলির সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনিক এই বদলি কি প্রভাব ফেলতে পারে নির্বাচনে? হাড্ডাহাড্ডি নাকি একতরফা হতে চলেছে এবারের ব্যাটেল অফ বেঙ্গল? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। ফাল্গুনের অবসানে চৈত্রের আগমন, এমনিতেই আবহাওয়াটা বদলে গেছে। তবে সেভাবে এখনও গ্রীষ্মের প্রবেশ না হলেও বাংলার রাজনীতির উত্তাপ কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। আগামী প্রায় 2 মাস এই উত্তাপ আরও বাড়বে তা বলাই যায়। রবিবার ভোট ঘোষণার পরে 12 ঘন্টা যেতে না যেতেই নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্ত উত্তাপের পারদ আরও চড়িয়ে দিয়েছে। ভোট ঘোষণার রাতেই রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গা থেকে। নিয়ে আসা হয়েছে দুষ্মন্ত নারীওয়ালাকে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকেও সরিয়ে দিয়ে নিয়ে আসা হয়েছে সঙ্গমিত্রা ঘোষকে। সোমবার দুপুরের আগে আবার সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি, এডিজি ল অ্যান্ড অর্ডার এবং কলকাতা পুলিশ কমিশনারকেও। ভোটের আগে নবান্নের তরফে যে পুলিশ আধিকারিকদের বদলির নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশিকার ওপরেও বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবে এই কমিশনের এই দাবাং মুড বাড়তি উত্তাপ তৈরি করেছে। কিন্তু এরপরেও সবচেয়ে বেশি যে প্রশ্নটি মানুষের মুখে মুখে ফিরছে তা হলো, আচ্ছা, এত কিছু তো প্রতিবারই হয়, রেজাল্ট চেঞ্জ হবে নাকি একই? অর্থাৎ পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন? মানুষের এই মনোভাব থেকে একটা বিষয় পরিষ্কার, এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে 20টিরও বেশি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত লড়াই হতে চলেছে শাসক তৃণমূল কংগ্রেস ভার্সেস প্রধান বিরোধী বিজেপির মধ্যে। বিজেপির কাছে এবারের নির্বাচন অ্যাসিড টেস্ট। কারণ গত 2021-এর বিধানসভা নির্বাচনে বিরাট প্রত্যাশা তৈরি হলেও শেষ পর্যন্ত তাদের 77 আসনেই থেমে যেতে হয়েছিল। তবে 3 থেকে 1 লাফে 77টি আসন লাভ এবং রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির উত্থান মোটেও কিন্তু খারাপ ছিল না। কিন্তু তাতে গেরুয়া বাহিনীর স্বপ্ন পূরণ হয়নি। এবার 2026-এ সেই অধরা স্বপ্ন পূরণ হবে কি? দেখুন, এ প্রশ্নের উত্তর পেতে আমাদের 4 মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে, তা আমরা খুব ভালো করেই জানি। তবে একটা কথা আমি বলতে পারি যে এই প্রশ্নের উত্তর কিন্তু শুধুমাত্র বঙ্গের মানুষের আশা প্রত্যাশা বা ওই ইচ্ছের ওপর নির্ভর করছে না। মানুষের ভোট বিজেপির দিকে যাবে কিনা তা নির্ভর করছে বিজেপির বেশ কিছু অবস্থানের ওপর, যার মধ্যে রয়েছে বিজেপির নেতৃত্বের রণকৌশল এবং গেরুয়া বাহিনীর সাংগঠনিকভাবে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারছে তার উপরে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে 2 দিনের ভোট ঘোষণা বিজেপিকে কিছুটা অক্সিজেন দিয়েছে বৈকি। কারণ বিজেপি সূত্রের খবর অনুযায়ী 2 পর্যায়ের নির্বাচন গেরুয়া শিবিরের জন্য একটি বড় সুবিধাজনক বিষয় হয়ে উঠতে পারে। এই মূল্যায়নের পেছনে বেশ কিছু কারণ দর্শানো হচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো তৃণমূলের দলীয় কর্মীদের চলাচলের ওপর সম্ভাব্য নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধতা। বিজেপি এই বিষয়টি অনুধাবন করেছে যে নির্বাচনের দফার সংখ্যা যত বেশি হয়, তৃণমূল কংগ্রেস ততই বেশি লাভবান হয়। এর কারণ হলো, যে এলাকায় ভোট গ্রহণ সম্পন্ন হয়ে গেছে সেখান থেকে তৃণমূলের কর্মীরা সহজেই সেই এলাকায় চলে যেতে পারে যেখানে পরবর্তী পর্যায়ের ভোট হবার কথা রয়েছে। আর এর মাধ্যমে তারা দলের জয়ের সম্ভাবনাকে আরও জোরদার করে তোলে বলেই মত গেরুয়া শিবিরে।
নির্বাচন মাত্র 2টি পর্যায়ে অনুষ্ঠিত হলে দক্ষিণবঙ্গের কর্মীরা উত্তরবঙ্গে কিংবা উত্তরবঙ্গের কর্মীরা দক্ষিণবঙ্গে গিয়ে পৌঁছতে পারবে না। বিজেপির যুক্তি হলো এর ফলে তৃণমূল কংগ্রেস বিভিন্ন অঞ্চলে তাদের জনবলকে কার্যকরভাবে দ্বিগুণ বা বহুগুণে বৃদ্ধি করার সুযোগ থেকে বঞ্চিত হবে। সূত্র বলছে, যেভাবে পশ্চিমবঙ্গের 2 দফার দিন নির্ধারণ করা হয়েছে তাতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা আরও একটি কারণে সন্তুষ্ট, আর তা হলো দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারা এবার দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপকভাবে নির্বাচনী প্রচার চালানোর সুযোগ পাবেন। কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য যে রাজ্যগুলো নির্বাচন রয়েছে তার মধ্যে অসম, পুদুচেরি এবং কেরলে 9 এপ্রিল ভোট হয়ে যাচ্ছে। ফলে এরপর ফোকাস হবে শুধুমাত্র তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। বিজেপি সূত্রে খবর অনুযায়ী এই পরিস্থিতি দলের নেতৃত্বকে 21 এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে দলীয় শক্ত ঘাঁটিগুলোর ওপর আরও বেশি মনোযোগ নিবদ্ধ করার সাহায্য করবে। এমনকি জানা যাচ্ছে যে 9 এপ্রিল অসমে নির্বাচন শেষ হয়ে যাবার পর পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ব্যাপকভাবে কাজে লাগানো হতে পারে। আবার পশ্চিমবঙ্গের প্রথম দফা নির্বাচনের দিনই তামিলনাড়ুতে ভোট। ফলে এরপর ওই 29 এপ্রিল দক্ষিণবঙ্গের শেষ দফার নির্বাচনে পুরোপুরি নজর দিতে পারবে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এখানে বলে রাখা ভালো যে দক্ষিণবঙ্গ এমন একটি অঞ্চল যেখানে বিজেপির সাংগঠনিক শক্তি কিছুটা দুর্বল। প্রথম দফায় 23 এপ্রিল যে উত্তরবঙ্গ জঙ্গলমহল এলাকা এবং পূর্ব মেদিনীপুর এলাকায় ভোট রয়েছে, সেই এলাকাগুলোতে বিজেপির অবস্থান শক্তিশালী এবং গত 8 বছরে বিজেপি এখানে অত্যন্ত ভালো ফলাফল করেছে। ফলে বাংলার ভোটের দ্বিতীয় দফার দিকেই কিন্তু গেরুয়া বাহিনীর সবচেয়ে বেশি নজর। বিজেপি সূত্রের মতে দীর্ঘমেয়াদী নির্বাচন প্রক্রিয়া প্রায়শই নিরাপত্তা বাহিনীর চলাচল এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে নানা জটিলতা সৃষ্টি করে। নির্বাচনকে অপেক্ষাকৃত কম পর্যায়ে সম্পন্ন করা হলে কেন্দ্রীয় বাহিনীর চলাচল এবং ব্যবস্থাপনা অনেক বেশি মসৃণ এবং সহজতর হয় বলে আশা করা হচ্ছে। তাছাড়া নির্বাচন মাত্র 2 দফায় অনুষ্ঠিত হওয়ার ফলে বিজেপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য আরও কিছুটা বাড়তি সময় পেয়েছে। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি। দেখুন, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিজেপির অন্য শীর্ষ নেতৃত্বের প্রচার, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু এসবই একমাত্র ফ্যাক্টর এমনটা কিন্তু নয়। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের অন্য রাজ্যের রাজনীতির থেকে অনেকটাই কিন্তু আলাদা। বঙ্গের নির্বাচনের সঙ্গে শুধু রাজনীতি নয়, জড়িয়ে আছে আবেগও। বাঙালি সব কিছুতেই একটু বেশি আবেগপ্রবণ, রাজনীতিও তার বাইরে নয়। সেক্ষেত্রে বাংলার মানুষের আবেগের সঙ্গে মিশতে হবে গেরুয়া বাহিনীকে। সেক্ষেত্রে প্রার্থী নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে বহু ক্ষেত্রেই সঠিক কেন্দ্রে সঠিক প্রার্থী নির্বাচন না হওয়ার কারণে হারের মুখ দেখতে হয়েছে বিজেপিকে। দিলীপ ঘোষ তার মধ্যে একটি অন্যতম উদাহরণ হতে পারেন। দলীয় পুরনো কর্মীদের গুরুত্ব দিয়ে নতুনদের সঙ্গে নেওয়ার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে প্রার্থী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের পুরনো এবং নতুন নেতা কর্মীদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে। ইতিমধ্যেই বিজেপির তরফে 144 জনের প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। তাতে উল্লেখযোগ্যভাবে দিলীপ ঘোষকে তার পুরনো কেন্দ্র খড়গপুরেই আবার নিয়ে যাওয়া হয়েছে। জয়ী প্রার্থীদের তাদের নিজেদের কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে, যা কিন্তু অত্যন্ত ইতিবাচক বলেই মনে করা হচ্ছে। এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাখা ভালো যে এই প্রথম শাসক দলের আগে বিরোধী বিজেপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকাটা ঘোষণা করে দিল। এই প্রার্থী তালিকার পাশাপাশি বিরোধী হিসেবে বিজেপি কিন্তু গত কয়েক বছরে একাধিক ইস্যু পেয়েছে রাজ্যের শাসক দল এবং সরকারের বিরুদ্ধে সরব হওয়ার জন্য। কিন্তু খেয়াল করে দেখুন, একটি ইস্যুকেও কিন্তু সেভাবে কাজে লাগাতে পারেনি বিজেপি। আন্দোলন বা প্রতিবাদ কর্মসূচি তারা গ্রহণ করেনি এমনটা কিন্তু নয়, কিন্তু তার দ্বারা মানুষের মনে দাগ কাটতে পারেনি, মানুষের আবেগকে সেভাবে ছুঁতে পারেনি। আবার যে সমস্ত ঘটনায় পশ্চিমবঙ্গে সিবিআই বা ইডি তদন্ত করেছে তার ফলাফলও কিন্তু মানুষের প্রত্যাশাকে পূরণ করতে পারেনি, যার ফলে কিন্তু মানুষের মনে একটা হতাশা তৈরি হয়েছে। সেই অবস্থা থেকে আগামী নির্বাচনের আগে বিজেপি কি নিজেদের বের করে আনতে পারবে? শাসক দলের যেখানে মুখ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে মুখহীন বিজেপি কি সত্যিই টেক্কা দিতে পারবে?
মুসলিম ভোট বিভাজন গেরুয়া শিবিরকে কতটা সুবিধে দিতে পারে? ভোট ঘোষণার আগে যে ওপিনিয়ন পোল সামনে এসেছে তার ফলাফল গেরুয়া শিবিরকে কি বাড়তি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে? রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে যে যথেষ্টই শক্তিশালী এ বিষয়ে আমার বলার কোনো দরকার নেই। বিজেপির ভোট কৌশলীরাও তা খুব ভালো করে জানে। আর শাসক দলের সাংগঠনিক শক্তি বেশি হবে এটাও খুব স্বাভাবিক বিষয়। সেই শক্তিশালী সংগঠনের সঙ্গে লড়াই করতে হলে অনেকগুলো ফ্যাক্টরের দিকে কিন্তু নজর দিতে হবে বিরোধীদের। তবে বিষয়টা অসম্ভব এ কথা কিন্তু আমি কখনোই বলছি না, কারণ অসম্ভব হলে 2011 সালে রাজ্যে পরিবর্তন হতো না। সে সময় তৃণমূল কংগ্রেসের থেকে সিপিএম তথা বামেদের সাংগঠনিক শক্তি অনেক বেশি ছিল। কিন্তু প্রশ্ন হলো, সিঙ্গুর, নন্দীগ্রাম সহ একাধিক ঘটনার প্রেক্ষিতে 2011 সালে রাজ্য জুড়ে যে সিপিএম বিরোধী হাওয়া তৈরি হয়েছিল, তেমন পরিস্থিতি কি এই মুহূর্তে তৈরি হয়েছে? যদি তৈরি হয়ে থাকে তবে তার প্রতিফলন অবশ্যই নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হবে। কিন্তু তার জন্য গেরুয়া শিবির যদি বসে থাকে তবে কিন্তু হবে না। যে কোনো যুদ্ধে জেতার জন্য বিপক্ষের রণকৌশল জানা বোঝা ভীষণভাবে প্রয়োজন। যখন বিপক্ষের সাংগঠনিক শক্তি বেশি তখন সেই বিষয়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এক্ষেত্রে শুধু নির্বাচনের দিন নয়, বরং নির্বাচনের দুদিন আগে থেকে একেবারে গণনা শেষ না হওয়া পর্যন্ত সর্বদা সজাগ এবং সঠিক কৌশল গ্রহণের ভীষণভাবেই প্রয়োজনীয়তা রয়েছে গেরুয়া শিবিরে। না হলে ওই তীরে এসে তরি ডুবার সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। কারণ ইতিমধ্যেই নির্বাচনের দিন ঘোষণার আগে বিভিন্ন সংস্থার তরফে যে ওপিনিয়ন পোল প্রকাশ করা হয়েছে তা যা ইঙ্গিত দিচ্ছে তাতে গেরুয়া শিবিরের চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে দিতে পারে। ভোটের দিন ঘোষণার আগে INAS মানে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস এবং ম্যাট্রাইজের তরফে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের যে ওপিনিয়ন পোল সংগঠিত করা হয়েছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 155 থেকে 170টি আসন, আর বিজেপি বা এনডিএ পেতে পারে 100 থেকে 115টি আসন, অন্যান্যরা পেতে পারে 5 থেকে 7টি আসন। এই প্রজেকশন কিন্তু বলছে তৃণমূল কংগ্রেস ফের একবার একক সংখ্যাগরিষ্ঠ হিসেবেই সরকারে ফিরছে, মানে প্রত্যাবর্তন হচ্ছে। INAS ম্যাট্রাইজের সমীক্ষায় ভোট শেয়ারের যে পার্সেন্টেজ দেখানো হয়েছে তা কিন্তু আবার একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। কারণ তৃণমূল যদি 43 থেকে 45% ভোট পায় তবে বিজেপি বা এনডিএ 41 থেকে 43% ভোট পেতে পারে বলে দেখানো হয়েছে। অন্যান্যরা পেতে পারে 13 থেকে 15% ভোট। অর্থাৎ তৃণমূল আর বিজেপির মধ্যে ভোট শেয়ারের পার্থক্য মাত্র 2% দেখানো হয়েছে। এই চিত্র রাজ্যের শাসক দলের কাছে একদিকে যেমন স্বস্তির আবার চিন্তারও, অন্যদিকে আবার বিরোধী বিজেপির কাছে এই চিত্র যেমন চিন্তার তেমন আবার চ্যালেঞ্জেরও। কারণ সমীক্ষার ফলাফল বলছে প্রত্যাবর্তন হচ্ছে। তা তৃণমূলের কাছে যদি স্বস্তির হয় তবে 2021 থেকে আসন সংখ্যা কমে যাওয়াটা কিন্তু আবার চিন্তার। অন্যদিকে বিজেপির কাছে লক্ষ্যে পৌঁছতে না পারাটা চিন্তার হলেও ভোট শেয়ারে মাত্র 2% ফারাকটা তাদের কাছে চ্যালেঞ্জের হতে পারে, যা মেটানোর জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপানোর সুযোগ রয়েছে তাদের কাছে। কিন্তু এখানে একটা কথা না বললেই নয়, তা হলো এই ধরনের ওপিনিয়ন পোল বহুবার কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। এর আগে 2021 সালেও যে ওপিনিয়ন পোল দেখানো হয়েছিল তার মধ্যে বেশিরভাগই কিন্তু মেলেনি। তাই ওপিনিয়ন পোলের কতটা গুরুত্ব রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। আর যদি ধরে নিই এবারের নির্বাচনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেক্ষেত্রে বিজেপির মুখকে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় প্রশ্ন। কিন্তু বিজেপির দলের নিয়ম অনুসারে পশ্চিমবঙ্গের নির্বাচনে কোনো মুখ ঘোষণা করা হয়নি। তৃণমূল কংগ্রেসের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মানুষের কাছে কিন্তু জনপ্রিয়। উল্টো দিকে কোনো নির্ভরযোগ্য মুখ কিন্তু ভীষণভাবে প্রয়োজন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ। কারণ মুখহীন বিজেপি কিছুটা হলেও দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারে। দলের অভ্যন্তরে রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্বের মধ্যে একটা টানাপোড়েন তৈরি করতে পারে, যার প্রভাব আবার পড়তে পারে নিচুতলার দলীয় কর্মী সমর্থকদের মধ্যে, যা কিন্তু বিজেপির জন্য কখনোই ইতিবাচক নয় বলেই মনে করা হচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কখনোই অবজ্ঞা করা যাবে না। 2021 সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তার স্ট্র্যাটেজি কিন্তু সবসময় আলাদা। ইতিমধ্যেই কিন্তু দেখুন, লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী সহ একাধিক প্রকল্প শুধু ঘোষণা করেছেন তা নয়, দীর্ঘদিন ধরে আটকে থাকা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কথাও ঘোষণা করে দিয়েছেন ঠিক ভোট ঘোষণার আগে।
এমনকি পুরোহিত এবং মুয়াজ্জেমদের ভাতাও বাড়িয়ে দিয়েছেন, যা কিন্তু গ্রাম বাংলার মানুষের মধ্যে একটা বিরাট প্রতিক্রিয়া তৈরি করবে বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি আবার লাগাতার কেন্দ্র বিরোধী আন্দোলন অব্যাহত রেখেছেন। কখনো এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধর্নায় বসছেন, আবার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াকু মানসিকতা কিন্তু তাকে রাজনৈতিকভাবে ফায়দাই দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করুন বা না করুন, তার এই আন্দোলন এবং লড়াকু মানসিকতাকে যদি কেউ অবজ্ঞা করে তবে কিন্তু ভুল করবে। এটাই তার ইউএসপি। একথা আমি বলছি না, একথা বিভিন্ন সময় স্বীকার করে নিয়েছেন বিরোধী দলের নেতারাও। আর সেই লড়াকু মানসিকতায় ভর করেই ফের একবার প্রত্যাবর্তনের দিকেই এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। এই অবস্থায় বিজেপিকে পরিবর্তন আনতে গেলে অনেক মেপে এবং হিসেব করে পা ফেলতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রইল বাকি মুসলিম ভোট। বাংলার ভোট সমীকরণে মুসলিমদের ভোট একটা বড় ফ্যাক্টর, সে কথা আমার নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। এবার নির্বাচনে সেই মুসলিম ভোট কি ফের একবার তৃণমূলের দিকেই কনসেন্ট্রেট হবে নাকি বিভাজিত হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলোতে এবার প্রার্থী দিতে চলেছে হুমায়ুন কবিরের নতুন দল এবং আসাদউদ্দিন ওয়েসির মিম। এক্ষেত্রে তৃণমূলের মুসলিম ভোট যদি তারা কাটতে পারে তবে বিজেপির ফায়দা হতে পারে, কিন্তু তৃণমূল বিরোধী মুসলিম ভোট কাটাকাটি হলে তাতে কিন্তু তৃণমূলের লাভ। কারণ হিন্দু ভোট কিন্তু একাধিকভাবেই বিভক্ত, ফলে সেখান থেকেও সরাসরি বিজেপির কোনো লাভ পাচ্ছেই এমনটা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না। পরিশেষে বলা যায় যে বিভিন্ন পূর্বাভাসগুলো ইঙ্গিত দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস আপাত অগ্রগামিতা সত্ত্বেও এবারের নির্বাচন বেশ প্রতিযোগিতামূলকই হতে চলেছে। বিজেপি বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় তাদের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে, যার ফলে কোনো কোনো অঞ্চলে এবারের লড়াই গত নির্বাচনগুলোর তুলনায় আরও বেশি হাড্ডাহাড্ডি হয়ে উঠতে পারে। কথায় বলে, যার শেষ ভালো তার সব ভালো। তাই শাসক তৃণমূল কংগ্রেস তাদের লড়াই ভোট গণনার শেষ পর্যন্ত টিকিয়ে রাখবে, সেটা কিন্তু বলাই যায়। আর সেখানেই হবে বিজেপির অগ্নি পরীক্ষা। এখন দেখার চূড়ান্ত ফলাফলে তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় নাকি রাজ্যে বিজেপি তাদের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। প্রত্যাবর্তন হয় নাকি পরিবর্তন। আজ এ পর্যন্তই। নমস্কার।